প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। সিগন্যালস অ্যান্ড সিস্টেমস EEE 319 কোর্সের অনলাইন ভিত্তিক লেকচার মডিউলের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি সিগন্যালস অ্যান্ড সিস্টেমস ক্যালকুলেশনে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশন এবং টোটাল এরিয়া ক্যালকুলেশন। আমরা বেশ কিছু সিগন্যাল ড্র করে তাদের টোটাল এরিয়া ক্যালকুলেশন দেখেছি এবং অ্যাভারেজ ভ্যালু বের করা দেখেছি। আজকে আমরা যে টপিক থেকে শুরু করব সেটা হচ্ছে টোটাল এনার্জি এবং অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন। সবার প্রথমে আমরা টোটাল এনার্জি অফ এ গিভেন সিগন্যালের যে ইকুয়েশনটি আছে সেটির সাথে পরিচিত হব। টোটাল এনার্জি অফ xt, যেখানে xt হচ্ছে any given signal, তার এক্সপ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x of t mod x of t স্কোয়ার dt। আমরা এখানে এই ইকুয়েশনটি যদি একটু খেয়াল করি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো আমাদের টোটাল এরিয়ার ক্যালকুলেশনে যে ইকুয়েশন ছিল তার সাথে টোটাল এনার্জি ইকুয়েশনের একটি মাত্র পার্থক্য, সেটি হচ্ছে আমাদের টোটাল এরিয়া ক্যালকুলেশনে মড স্কোয়ার ছিল না, কিন্তু এখানে টোটাল এনার্জি ক্যালকুলেশনে মড স্কোয়ার আছে। আর মড থাকার মানেই হচ্ছে মডের ভেতরে যদি কোনো নেগেটিভ ভ্যালু চলে আসে তাহলে মড করার কারণে সেটি হয়ে যাবে পজিটিভ। এবার আমরা এনার্জি সিগন্যালের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে আসব। যে কোনো সিগন্যালকে আমরা এনার্জি সিগন্যাল বলতে পারি যদি তার টোটাল এনার্জি এই কন্ডিশনটি স্যাটিসফাই করে। অর্থাৎ একটি সিগন্যালকে এনার্জি সিগন্যাল হতে হলে তার টোটাল এনার্জিকে অবশ্যই 0 এবং ইনফিনিটির মাঝামাঝি হতে হবে, অর্থাৎ টোটাল এনার্জিকে ফাইনাইট হতে হবে। একটি সিগন্যালের টোটাল এনার্জি যদি ফাইনাইট হয় কেবলমাত্র তখনই সেই সিগন্যালটিকে আমরা বলতে পারবো এনার্জি সিগন্যাল। এনার্জি সিগন্যালের অ্যাভারেজ পাওয়ার কিন্তু 0, অর্থাৎ পি অ্যাভারেজের মান হবে 0। এনার্জি সিগন্যাল ডিটারমিনিস্ট্রিক এবং নন পিরিয়ডিক নেচারের হয়। আমরা মনে আছে সবার নিশ্চয়ই, আমরা যখন সিগন্যালসের ক্লাসিফিকেশন পড়েছিলাম তখন ডিটারমিনিস্ট্রিক এবং র্যান্ডম দু ধরনের সিগন্যাল পড়েছিলাম। ডিটারমিনিস্ট্রিক সিগন্যাল বলতে আমরা বুঝিয়েছিলাম যদি একটি সিগন্যালের স্যাম্পল ভ্যালুগুলো আমরা নিই তাহলে একটি সাইনোসয়েডাল সিগন্যালের ডিসক্রিট টাইমের যে করসপন্ডিং স্যাম্পল ভ্যালু আছে সেই সবগুলো স্যাম্পল ভ্যালুকে যদি আমরা একত্রিত করি তাহলে কিন্তু এক্স্যাক্ট একটি সাইনোসয়েডাল সিগন্যালের রিপ্রেজেন্টেশন পাওয়া যায়। কিন্তু অন্যদিকে র্যান্ডম সিগন্যালে স্যাম্পল ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল, অর্থাৎ সাবসিকুয়েন্ট স্যাম্পল ভ্যালুগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম না। তাহলে এটি হচ্ছে ডিটারমিনিস্ট্রিক এবং র্যান্ডম সিগন্যালের পার্থক্য। আমরা যখন পাওয়ার সিগন্যালে যাব তখন আমরা দেখতে পাবো যে পাওয়ার সিগন্যালটি মূলত একটি র্যান্ডম নেচারের সিগন্যাল। তাহলে র্যান্ডম এবং ডিটারমিনিস্ট্রিক এই সিগন্যালের মধ্যে পার্থক্য আরো ভালোভাবে বোঝা যাবে যখন আমরা পাওয়ার সিগন্যালের এক্সাম্পলগুলোতে আসব। এবং এনার্জি সিগন্যালটি মূলত নন পিরিয়ডিক নেচারের। বিপরীতভাবে আমরা বলতে পারি যে পিরিয়ডিক সিগন্যাল তাহলে হবে পাওয়ার সিগন্যাল, অর্থাৎ একটি পাওয়ার সিগন্যাল ইউজুয়ালি পিরিয়ডিক সিগন্যালের নেচারের হয়। যদিও সব সময় হতেই হবে তা নয়, এর কিছু এক্সাম্পল অথবা এক্সেপশন আমরা দেখতে পারি। আমরা চলে আসব এখানে এনার্জি সিগন্যালের কিছু ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার আমরা দেখলাম। এবার এই ইকুয়েশনের উপর ভিত্তি করে টোটাল এনার্জির যে ইকুয়েশন আমরা দেখলাম সেই ইকুয়েশনের উপর ভিত্তি করে আমরা কিছু ক্যালকুলেশন দেখব। আমরা সবার প্রথমে একটি এক্সাম্পলে চলে যাই। এখানে বলা হচ্ছে যে x of t এই সিগন্যালটির এক্সপ্রেশন দেওয়া আছে। x of t এর এক্সপ্রেশন হচ্ছে e to the power minus at u of t, যেখানে ut হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন এবং এটির এই সিগন্যালের টোটাল এনার্জিটা বের করতে হবে, অর্থাৎ et এর ভ্যালু বের করতে হবে। সবার প্রথমেই আমরা এই ইকুয়েশনে আমরা সূত্রে যাবার আগে এখানে কিছু পসিবিলিটি দেখে আসি। এখানে একটি এক্সপোনেনশিয়াল ফাংশন আছে e to the power minus at, এটি একটি এক্সপোনেনশিয়াল ফাংশন এবং এখানে এটি হচ্ছে এক্সপোনেন্ট। এই এক্সপোনেন্টের ভ্যালু কিন্তু পজিটিভ কিংবা নেগেটিভ দুটোই হতে পারে। আমরা যদি এর ভ্যালু ডিফারেন্ট ভ্যালু কনসিডার করি, অর্থাৎ এ যতগুলো ভ্যালু হওয়া পসিবল সবগুলো ভ্যালু আমরা যদি কনসিডার করি তাহলে এর নেগেটিভ ভ্যালু হতে পারে, এর পজিটিভ ভ্যালু হতে পারে, অথবা এর ভ্যালু হতে পারে 0 এর সমান। তাহলে এর ভ্যালুর উপরে
এর ভ্যালুর যে পসিবিলিটি গুলো আছে, এর সম্ভাব্য ভ্যালুর উপর ভিত্তি করে আমরা তিনটি কেস এখানে তৈরি করতে পারি, কেস 1, কেস 2 এবং কেস 3। সবার প্রথমেই চলে আসি কেস 1 এ। কেস 1 এ এর ভ্যালু লেস দ্যান 0, অর্থাৎ এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তার মানে এর ভ্যালু হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে এই ইকুয়েশনে আমি যদি এর নেগেটিভ ভ্যালু পুট করি, ধরি এর ভ্যালু হচ্ছে -2, তাহলে এই ইকুয়েশনে যদি এর ভ্যালু আমি -2 পুট করি তাহলে কিন্তু আমার এক্সপোনেনশিয়াল ফাংশন হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার at, কেননা এর বাইরে একটি মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা প্রথম কেস 1 এ এর মান যদি লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ হয় তাহলে x প্রাইম t এর ভ্যালু আমরা পাবো, এক্সপ্রেশন আমরা পাবো e টু দি পাওয়ার at u অফ t। এখানে u অফ t হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। তাহলে এই ইকুয়েশনকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে x প্রাইম t এই হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং এখানে তোমরা এখানে একটি 1 দিয়ে দিবে যা থেকে বোঝা যাবে u অফ t এর সর্বোচ্চ ভ্যালু কিন্তু 1। আমরা জানি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউনিট স্টেপ ফাংশনের ভ্যালু কিন্তু 1। তার মানে e টু দি পাওয়ার at এই ভ্যালুটি শুরু হচ্ছে মূলত 1 থেকে। তোমরা এখানে একটি 1 দিয়ে দিবে তাহলে বুঝতে সুবিধা হবে যে সিগন্যালটি 1 থেকে ইনফিনিটির দিকে যাচ্ছে, কেননা যতই আমরা t এর ভ্যালু বাড়াবো তাহলে এক্সপোনেনশিয়ালের ম্যাগনিটিউড কিন্তু বেড়ে যাবে, এবং t এর ভ্যালু যখন ইনফিনিটি হবে তখন এই এক্সপোনেনশিয়ালের ফাংশনের ভ্যালু কিন্তু ইনফিনিটি হবে, কিন্তু ভ্যালুটি শুরু হচ্ছে 1 থেকে, কেননা আমাদের u অফ t এর ভ্যালু কিন্তু 1। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের e টু দি পাওয়ার at এর ভ্যালু কিন্তু মূলত এই রকম নয়। e টু দি পাওয়ার at এর ভ্যালু হচ্ছে এই গ্রাফটি এখান থেকে গিয়ে আমাদের এই এক্সিসেও কিন্তু চলে আসবে, আমাদের নেগেটিভ x এক্সিসেও কিন্তু চলে আসবে, কিন্তু নেগেটিভ x এক্সিস কিন্তু u অফ t এর ভ্যালু রেঞ্জের মধ্যে আসে না, কেননা আমরা জানি ইউনিট স্টেপ ফাংশনের ভ্যালু 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু ইউনিট স্টেপ ফাংশনের ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 এর সাথে আমরা যে এই অংশের e টু দি পাওয়ার at এর ভ্যালু যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 0 এর সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন, গ্রাফের এই অংশটি অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে 0 এই অংশটি কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এই গ্রাফের এই ইকুয়েশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাচ্ছি এটি, এখানে আমরা একটি 1 পুট করব। এখন এই গ্রাফিক্যাল এক্সপ্রেশনের এগেইনস্টে আমরা যদি টোটাল এনার্জি ক্যালকুলেট করতে চাই, অর্থাৎ x প্রাইম t এর যদি আমরা টোটাল এনার্জি বের করি তাহলে আমাদের যে ইকুয়েশন ছিল টোটাল এনার্জির সেটি ছিল et ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি x প্রাইম t মড স্কয়ার dt। তাহলে আমরা এই যে এক্সপ্রেশনটি দেখেছি, আমি বলেছি যে টোটাল এরিয়ার যে এক্সপ্রেশন ছিল সেখানে কেবলমাত্র মড স্কয়ার ছিল না। এখন যদি মড স্কয়ার এই পার্টটি আমি বাদ রেখে শুধুমাত্র এনার্জি এরিয়াটা চিন্তা করি তাহলে দেখো এখানে এরিয়াটা হবে অবশ্যই আমাদের এই পাশে যেটি আছে উইডথটা কিন্তু ফাইনাইট, কিন্তু হাইটটা ইনফিনিটি, কেননা সিগন্যালের ভ্যালু অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে, তাহলে এরিয়াটি কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। যেহেতু আমার হাইট ইনফিনিটি তাহলে টোটাল এরিয়া ইনফিনিটি হয়ে যাবে। তাহলে x প্রাইম t এই সিগন্যালের এনার্জি যেহেতু ইনফিনিটি তাহলে টোটাল এই সিগন্যালের এরিয়া যেহেতু ইনফিনিটি সুতরাং টোটাল এনার্জিও কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে কেস 1 থেকে আমি টোটাল এনার্জির যে ভ্যালু পাচ্ছি সেটা কিন্তু ইনফিনিটি। এবার আমরা চলে যাব কেস 2 তে। কেস 2 তে আমরা এর ভ্যালু কনসিডার করছি a is greater than 0, অর্থাৎ এর ভ্যালুটা কিন্তু পজিটিভ, অর্থাৎ এক্ষেত্রে এর মান যদি আমরা কনসিডার করি +2 এবং এই ভ্যালুটি এর মান +2 আমরা যদি এই এক্সপ্রেশনে বসাই তাহলে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার -2t। তাহলে এটি একটি ডিকেইং এক্সপোনেনশিয়াল গ্রাফ। তাহলে এক্সপোনেনশিয়াল গ্রাফটি একটি পয়েন্ট থেকে গ্র্যাজুয়ালি ডিকে হবে, ঠিক আছে?
তাহলে এখানে একইভাবে u অফ t আছে, u অফ t হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। তাহলে ইউনিট স্টেপ ফাংশনের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত u অফ t এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ 1 থেকে সে গ্র্যাজুয়ালি ডিকে হবে। যেহেতু আমাদের এক্সপ্রেশন হচ্ছে এটি হচ্ছে একটি নেগেটিভ এক্সপোনেনশিয়াল, অর্থাৎ এক্সপোনেনশিয়ালটি ক্রমে ডিকে হয়ে যাবে, ক্রমে ভ্যালু ম্যাগনিটিউডের মানটি কমে আসবে। তাহলে এই এক্সপ্রেশন থেকে এবং এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমি যদি টোটাল এনার্জি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা ওই আগে যেটি ছিল সেটি, অর্থাৎ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটি যেহেতু নতুন একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তাই এর নাম দিলাম আমরা x ডাবল ড্যাশ টি। এখানে x ড্যাশ টি ছিল, তাই এখানে আমরা x ডাবল ড্যাশ টি দিয়ে আমরা কেস টু বোঝাবার চেষ্টা করেছি। x ডাবল ড্যাশ টি মড স্কোয়ার dt। এখানে x ডাবল ড্যাশ টি এর যে মান সেটি আমরা বসিয়ে দিলাম e টু দি পাওয়ার মাইনাস এটি। ut এর মান বসানোর দরকার নেই, কেননা ut এর মান হচ্ছে 1, 1 এর সাথে যেটি মাল্টিপ্লাই করা হয় আলটিমেটলি সেই মানটি থেকে যায়, অর্থাৎ এখানে e টু দি পাওয়ার মাইনাস এটি এর সাথে 1 মাল্টিপ্লাই করা আছে। এখন যেহেতু মড স্কোয়ার আছে, স্কোয়ার মাল্টিপ্লাই করার পরে আলটিমেটলি এখানে 2 চলে এসেছে। এখানে একটি বিষয় কিন্তু লক্ষণীয়, সেটি হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থায় ইকুয়েশন যেটি ছিল সেটি ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস এটি ut এর ভ্যালু কিন্তু 0, ম্যাগনিটিউড হচ্ছে 0। তাই এখানে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এই ভ্যালুটি কনসিডার করা হয়নি, তাই ইন্টিগ্রেশনে আমরা এটিকে লিমিট হিসেবে রাখিনি। আমাদের লিমিট তাহলে শুরু হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা যদি এই e টু দি পাওয়ার মাইনাস 2 এটি এর ইন্টিগ্রেশন করি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস mx এর ফর্মুলা চলে আসবে। e টু দি পাওয়ার মাইনাস mx ইকুয়াল টু 1 বাই মাইনাস m e টু দি পাওয়ার মাইনাস mx। তাহলে এক্ষেত্রে t এর সাথে যে টার্মটি আছে মাইনাস 2a, এটি 1 বাই আকারে চলে আসবে, এবং এখানে আমাদের যে লিমিটটি আছে সেই লিমিটটি এখানে বসে যাবে ইনফিনিটি থেকে 0 থেকে ইনফিনিটি, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে e টু দি পাওয়ার t এর পরিবর্তে ইনফিনিটি বসিয়েছি এবং t এর পরিবর্তে 0 বসিয়েছি, অর্থাৎ এখানে এর পরের লাইনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে 1 বাই ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু কিন্তু আমরা জানি 0। তাহলে এই পার্টটা আমাদের 0 হয়ে গেল, এবং এখানে আছে e টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা মাইনাস 1 পাচ্ছি, তাহলে মাইনাস 1 এর সাথে 1 বাই মাইনাস 2a মাল্টিপ্লাই করছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখানে কেস 2 থেকে আমরা টোটাল এনার্জির মান পাচ্ছি 1 ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে এখানে আমরা কেস 1 এবং কেস 2 শেষ করলাম, আমাদের কিন্তু আরেকটি কেস অর্থাৎ কেস 3 বাকি আছে। কেস 3 তে আমরা এর ভ্যালু কনসিডার করেছি 0। তাহলে এর ভ্যালু 0 কনসিডার করে আমাদের যে গিভেন ইকুয়েশন, সেই গিভেন ইকুয়েশনটি হয়ে যাবে x 3' t e টু দি পাওয়ার মাইনাস এটি ছিল, সেখানে এর মান আমি 0 বসানোতে e টু দি পাওয়ার 0 u অফ t হয়ে গেল। e টু দি পাওয়ার 0 এর মান আমরা জানি 1, তাহলে 1 ইনটু ut, তাহলে x ট্রিপল ড্যাশ t হয়ে গেল কিন্তু ut। আমরা জানি যে ut এটি কিন্তু একটি ইনফাইনাইট রেঞ্জ সিগন্যাল, কেননা এটি টাইম 0 থেকে প্লাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে এই সিগন্যালের u অফ t এর আমরা যদি এরিয়া বের করি, তাহলে সেই টোটাল এরিয়াটি নিঃসন্দেহে একটি ইনফাইনাইট ভ্যালু দিবে, অর্থাৎ টোটাল এরিয়াটি হবে ইনফাইনাইট। ঠিক একইভাবে আমাদের এখানে যেহেতু টোটাল এনার্জির আমরা ক্যালকুলেশন করেছি, এখানেও কিন্তু টোটাল এরিয়া আছে, কেননা এখানে কেবলমাত্র মড স্কোয়ার করা হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এরিয়াকে স্কোয়ার করা হয়েছে। তাহলে এরিয়া যদি ইনফিনিটি হয়, তাহলে এরিয়া স্কোয়ার করলে সেটিও কিন্তু ইনফিনিটি হবে। তাহলে এই যুক্তি থেকে আমরা দেখো এখানে যেটা করেছি আমরা, সেটি হচ্ছে ut, এটি আমরা ফর্মুলায় বসালাম et এর মানে যেটি ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু
u of t এটি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্সিস্ট করে বলে আমরা মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এই যে রেঞ্জটি এটি আমরা কনসিডার করিনি। এখন u of t এর মান আমরা বসালাম 1 স্কয়ার। এখন এখানে আমাদের dt এর ইন্টিগ্রেশন আমরা t পাচ্ছি। এখন t এর জন্য আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটের যে রেঞ্জটি আছে সেটি আমরা বসিয়ে দিলাম। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট মিন্স ইনফিনিটি মাইনাস 0। তাহলে এখানে কেস 3 থেকেও কিন্তু আমরা ইনফিনিটি পেলাম, যেটি একটু আগে বলছিলাম যে যেহেতু এর টোটাল এরিয়া ইনফিনিটি। কেন? কারণ আমাদের উইডথটি কিন্তু, আমাদের হাইট ফাইনাইট, হাইটের মান হচ্ছে 1 কিন্তু উইডথ কিন্তু ইনফিনিটি, তাহলে আমাদের এরিয়াটা হয়ে যাচ্ছে ইনফিনিটি। সুতরাং আমাদের টোটাল এনার্জিটাও কিন্তু ইনফাইনাইট হবে। তাহলে এখানে আমরা যে তিনটি কেস কনসিডার করেছি, কেস 1, কেস 2, কেস 3, তার মধ্যে কেস 1 এবং কেস 3 থেকে আমাদের টোটাল এনার্জি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ইনফাইনাইট। কিন্তু আমাদের টোটাল এনার্জির, আমাদের এনার্জি সিগন্যালের যে কন্ডিশন আমরা দেখেছি সেখানে কিন্তু আমরা দেখে এসেছি যে একটি সিগন্যালকে এনার্জি সিগন্যাল হতে হলে অবশ্যই সে এনার্জি, তার টোটাল এনার্জির মানটি হতে হবে ইনফাইনাইটের চেয়ে কম, অর্থাৎ ফাইনাইট। অর্থাৎ সিগন্যালটিকে এনার্জি সিগন্যাল হতে হলে তার টোটাল এনার্জি হতে হবে ফাইনাইট। কিন্তু এখানে কেস 1 এবং কেস 3 তে এটির মান এসেছে ইনফিনিটি, অর্থাৎ কেস 1 এবং কেস 3 এর মান এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, গ্রহণযোগ্য নয়। কিন্তু কেস 2 তে আমরা এটির মান পেয়েছি 1/2 এ, যেটি একটি ফাইনাইট ভ্যালু। সুতরাং কেবলমাত্র আমরা কেস 2 এর ভ্যালুটি এক্ষেত্রে কনসিডার করব। এবার আমরা চলে আসি আরো একটি এক্সাম্পলে, যেখানে আমরা টোটাল এনার্জি ক্যালকুলেট করব। এই সিগন্যালটিও অনেকটা আগে দেখা সিগন্যালের মতোই, এখানেও আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আছে এবং ইউনিট স্টেপ ফাংশন আছে। আমরা যদি একটু খেয়াল করি, x2t এটি নতুন একটি সিগন্যাল, এখানে দুটি এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, e টু দি পাওয়ার মাইনাস at ut। এটি কিন্তু একটু আগে আমরা যে ইকুয়েশনটি করে আসলাম, যে প্রবলেমটি সলভ করে আসলাম, এক্স্যাক্টলি সেম প্রবলেম, এবং এর সাথে যে সিগন্যালটি অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস at u of মাইনাস t, অর্থাৎ সিম্পলি ইউনিট স্টেপ ফাংশনের রিফ্লেক্টেড ভার্সন এখানে আছে। এই ইউনিট স্টেপ ফাংশনের রিফ্লেক্টেড ভার্সন দিয়ে আমরা কেবলমাত্র এই অংশটির ক্যালকুলেশন করব, অর্থাৎ সেকেন্ড পার্টের ক্যালকুলেশন করব, কেননা ফার্স্ট পার্টের ক্যালকুলেশন কিন্তু আমরা দেখে এসেছি। যাই হোক, আমরা যদি দুটি পার্টের ক্যালকুলেশন বের করতে চাই তাহলে সিম্পলি আমরা দুটি পার্টের টোটাল এনার্জি ক্যালকুলেট করে তাদেরকে যোগ করে দিব, তাহলেই একটি সিগন্যালের পুরো টোটাল এনার্জিটা আমরা পেয়ে যাব। যাই হোক, এখানে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে x2t এর দুইটি পার্ট, এর সেকেন্ড পার্ট অর্থাৎ x2t এই পার্টের টোটাল এনার্জি ক্যালকুলেট করতে, যার জন্য এক্সপ্রেশন ছিল e টু দি পাওয়ার মাইনাস at u of মাইনাস t, ইউনিট স্টেপ ফাংশনের রিফ্লেক্টেড ভার্সন। এবার আমরা চলে আসি কেস 1 এ, একইভাবে আগের মতো করে x2t, যেহেতু আমাদের এর ভ্যালু নেগেটিভ সুতরাং e টু দি পাওয়ার at হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর e টু দি পাওয়ার মাইনাস t তো আছেই। একইভাবে এখানে আমরা কিন্তু 1 পুট করব। 1 দেওয়ার মানে হচ্ছে যে ভ্যালুটি 1 থেকে প্লাস 1 থেকে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করেছে, প্লাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করেছে, ম্যাগনিটিউড 1 থেকে প্লাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করেছে। তাহলে এখানে আমাদের যে এক্সপোনেন্ট আছে সেটি হয়ে গেল পজিটিভ এক্সপোনেন্ট, এবং এখানে যে এক্সপোনেনশিয়াল ফাংশনটি সেটি কিন্তু পজিটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন হয়ে গেল। আর যেহেতু u of মাইনাস t এটি রিফ্লেক্টেড হয়ে গেছে, সুতরাং এখন সিগন্যালটি কিন্তু এইভাবে এক্সটেন্ডেড হবে। কিন্তু যেহেতু u of মাইনাস t 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্সিস্ট করে না, তাই কেবলমাত্র 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই অংশটা আমরা এখানে দেখিয়েছি, কেননা এখানে u of মাইনাস t মাল্টিপ্লাই অবস্থায় আছে। যাই হোক, এখানে e টু দি পাওয়ার at u of মাইনাস t কে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি, এবং এখান থেকে আমরা টোটাল এনার্জি যদি ক্যালকুলেট করি তাহলে টোটাল এনার্জির এক্সপ্রেশন ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x2t mod স্কয়ার dt। তাহলে একইভাবে এখানেও আমাদের টোটাল এরিয়ার
যে ভ্যালুটি আমি পাবো সেটি কিন্তু ইনফিনিটি, কেননা সিগন্যালটি অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে। অন্যভাবে বলতে পারি যে সিগন্যালটির ম্যাগনিটিউড হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ x2 ডাবল ড্যাশ টি এর ম্যাগনিটিউড যেহেতু ইনফিনিটি, তাহলে এখানে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটি স্কোয়ার ইকুয়াল টু ইনফিনিটি, আর ইনফিনিটিকে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি ইনফিনিটি পাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে কেস 1। কেস 1 এ আমরা কিন্তু টোটাল এনার্জি পেয়েছি ইনফিনিটি। এবার আমরা চলে যাব কেস 2 তে। কেস 2 তে এখানে এই টিটি থাকবে না। যাই হোক, কেস 2 তে আমরা দেখতে পাচ্ছি কেস 2 তে আমরা দেখতে পাচ্ছি x2 ডাবল ড্যাশ t ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস at u অফ মাইনাস t, অর্থাৎ এক্ষেত্রে এর ভ্যালু কিন্তু পজিটিভ। যেহেতু পজিটিভ, সুতরাং আমাদের এক্সপোনেন্টের সাইন কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস at u অফ মাইনাস t তো আছেই। তাহলে বুঝতেই পারছো তোমরা এই ইকুয়েশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটি মূলত এই x of t e to the power minus at, e to the power at নয়, e to the power minus at u of minus t, এই এক্সপ্রেশনটি দেখতে এরকম হবে। অর্থাৎ যেহেতু u of t আছে, তাহলে এর ভ্যালুটি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 এবং এটি নেগেটিভ এক্সপোনেনশিয়াল বলে এটি গ্র্যাজুয়ালি ডিকে হবে। গ্র্যাজুয়ালি সিগন্যালটির অ্যামপ্লিটিউড কিন্তু ডিকে হচ্ছে। আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের টোটাল এনার্জির যে এক্সপ্রেশন আছে, একইভাবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x2 ডাবল ড্যাশ t মড স্কোয়ার dt, এখানে আমরা সিম্পলি সিগন্যালটির ভ্যালু বসিয়েছি e টু দি পাওয়ার মাইনাস at, আর u অফ মাইনাস t এর ভ্যালু কিন্তু 1, তাহলে এখানে 1 মাল্টিপ্লাই অবস্থায় আছে। তাহলে এখানে আমাদের রেঞ্জটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আমাদের রেঞ্জ কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। আমাদের ইন্টিগ্রেশনের রেঞ্জটি আসছে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। এই মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত u অফ মাইনাস t এই সিগন্যালটি কিন্তু এক্সিস্ট করে। তাহলে রেঞ্জটি আমরা চেঞ্জ করে নিলাম। এখন এই রেঞ্জের সাথে আমরা এখানে যে ভ্যালুটি দেওয়া আছে e টু দি পাওয়ার মাইনাস 2 এটির ইন্টিগ্রেশন করব এই একইভাবে আগে যেভাবে করেছি। এখন এই রেজাল্টে আমরা যদি ইন্টিগ্রেশনের লিমিটটি বসাই, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে e টু দি পাওয়ার 0, এখানে t এর মান আমরা 0 বসিয়েছি, সেক্ষেত্রে e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি আমাদের এখানে ইনফিনিটি 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই মাইনাস টুয়াইসে। তাহলে এখানে 1 এর সাথে যেহেতু সে মাল্টিপ্লাই হয়েছে, সুতরাং 1 ডিভাইডেড বাই মাইনাস টুয়াইসে, এটির মান আমরা পেলাম 1 বাই মাইনাস টুয়াইসে। এবার আমরা চলে যাব কেস 3 তে। কেস 3 একই রকম আগের মতো, এর ভ্যালু আমরা 0 কনসিডার করছি। তাহলে এর মান 0 কনসিডার করলে আমরা এখানে এক্সপোনেন্টের ভ্যালু বসাবো। ভ্যালু বসালে এক্সপোনেনশিয়াল ফাংশনটি হয়ে যাবে e টু দি পাওয়ার 0 এবং টোটাল সিগন্যালটি হয়ে যাবে u অফ মাইনাস t। u অফ মাইনাস t এটি যদি আমরা টির এক্সপ্রেশনে বসাই, তাহলে এক্সপ্রেশনটি হয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে 0 u অফ মাইনাস t, অর্থাৎ 1 স্কোয়ার বসাচ্ছি এবং এখানে আমাদের ইন্টিগ্রেশন করার পরে আমরা রেজাল্ট পেয়েছি t, এবং t কে আমরা এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে 0 মাইনাস মাইনাস ইনফিনিটি, অর্থাৎ প্লাস ইনফিনিটি। অর্থাৎ এখানেও আমরা দেখলাম যে কেস 3 তে আমরা একটা এটির ইনফাইনাইট ভ্যালু পেয়েছি। একইভাবে আমরা বলতে পারি কেস 1 এবং কেস 3 তে আমরা এটির ভ্যালু পেয়েছি ইনফিনিটি, অর্থাৎ এই ভ্যালুটি কনসিডার করা যাবে না। কেবলমাত্র যেখান থেকে আমরা ফাইনাইট ভ্যালু পেয়েছি সেটি কেবলমাত্র আমরা কনসিডার করব, কেননা এনার্জি সিগন্যাল হতে হলে টোটাল এনার্জিকে অবশ্যই ফাইনাইট হতে হবে। এখন এই ভ্যালুটি অর্থাৎ x2 ডাবল ড্যাশ t এর যে মান সেটা আমরা ক্যালকুলেট করেছি। এর মান হচ্ছে 1 বাই মাইনাস 2a, 1 বাই মাইনাস 2a, এবং আমাদের যে প্রথম যে সিগন্যালটি ছিল অর্থাৎ x ড্যাশ 2t এর মান ছিল 1 বাই টুয়াইসে, এটি আমরা আগে ক্যালকুলেশন করে দেখিয়েছি। তাহলে দুটিকে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু রেজাল্টেন্ট যে টোটাল এনার্জি আমরা পাই সেটা কিন্তু 0, অর্থাৎ এখানে আমরা যে সিগন্যালটি দেখিয়েছি সেটি মূলত
e টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি, অর্থাৎ এই পার্টটি, এই অংশটি 0 থেকে প্লাস ইনফিনিটির দিকে, এই যে অংশটি এটি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি, এবং e টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ মাইনাস টি এটি কিন্তু 0 থেকে প্লাস ইনফিনিটি, এই যে অংশটি এটি কিন্তু এটি, অর্থাৎ এই ওয়াইটি, এই টোটাল সিগন্যালের টোটাল এনার্জি কিন্তু আমরা এখানে পেয়েছি 0। আমরা আরো একটি এক্সাম্পল দেখতে চাই। আমরা এখানে আরেকটি এক্সাম্পল দেখতে পাবো যে এখানে দেওয়া আছে এই সিগন্যালটি আমরা যদি 0 থেকে দেখি তাহলে 0 থেকে 2, 2 থেকে 4, 6, 8 এই রেঞ্জ দেওয়া আছে। একইভাবে এটি যেহেতু অরিজিন, সুতরাং এই ভ্যালুগুলো কিন্তু নেগেটিভ ভ্যালু হবে, এবং এখানে ম্যাগনিটিউড দেওয়া আছে 4 এবং -4। এখন এটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল এনার্জির যে ইকুয়েশন আমরা পেয়েছি সেই ইকুয়েশন অনুযায়ী আমরা এটিকে ইন্টিগ্রেট করলে আমরা একটি রেঞ্জ পাচ্ছি। এটি কিন্তু আমাদের টোটাল একটি রেঞ্জ হবে। আমি এখানে 0 থেকে 4 পর্যন্ত করিয়ে দেখিয়েছি, তোমরা কিন্তু 4 থেকে 8 পর্যন্ত এটি ক্যালকুলেট করবে। এখানে 2 থেকে 4 পর্যন্ত আমি ক্যালকুলেট করে দেখিয়েছি, তোমরা 4 থেকে 8 পর্যন্ত এই ক্যালকুলেশনটি আমাকে করে দেখাবে। এখানে রেজাল্টটি এসছে 64। খুব স্বাভাবিক, এখানে x অফ t এর নেগেটিভ ভ্যালু 0 থেকে 2 পর্যন্ত, আমরা ম্যাগনিটিউড যেটি পেয়েছি সেটি হচ্ছে -4। আমরা যেহেতু মড করেছি সুতরাং মাইনাস ভ্যালুটি কিন্তু পজিটিভ হয়ে যাবে, আর এখানে মডের ভেতরে যেহেতু আছে সুতরাং পজিটিভ হচ্ছে এবং এটিকে স্কোয়ার করেছি, সুতরাং কনস্ট্যান্ট পার্টটিকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি। আমরা আরো একটি ইকুয়েশন দেখতে পাচ্ছি, এখানে একটি ফিগার দেওয়া আছে। এই ফিগারটি থেকেই বুঝতে পারছো এটি হচ্ছে একটি স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমাদের টাইম হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত এক্সটেন্ডেড এবং ম্যাগনিটিউড 0 থেকে 4 পর্যন্ত, এবং এই সিগন্যালটির আমরা যদি টোটাল এনার্জি ক্যালকুলেট করি তাহলে টোটাল এনার্জি ক্যালকুলেট করলে যেটি আমরা পাচ্ছি একইভাবে এটি ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x অফ টি মড স্কোয়ার ডিটি। এখন যেহেতু এই সিগন্যালটির মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ম্যাগনিটিউড 0, তাই আমি ইন্টিগ্রেশনে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এই রেঞ্জটি ইনক্লুড করিনি। ঠিক তেমনি 0 থেকে 2 পর্যন্ত এই সিগন্যালের ম্যাগনিটিউড হচ্ছে 4, কিন্তু 2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই সিগন্যালের ম্যাগনিটিউড কিন্তু 0, তাই এই 2 থেকে প্লাস ইনফিনিটি এই রেঞ্জটাও কিন্তু আমরা এখানে ইনক্লুড করিনি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা সবাই জানি y = mx + c। তাহলে এখানে আমাদের যে ঢালটি রয়েছে, যে স্লোপটি রয়েছে, সেই স্লোপের ভ্যালু হচ্ছে 4/2 অর্থাৎ 2। আর যেহেতু এটি মূল বিন্দুগামী সরলরেখা তাহলে এক্ষেত্রে c এর ভ্যালু হচ্ছে 0, ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা m এর ভ্যালু পাচ্ছি 2 এবং t আমাদের ভ্যারিয়েবল আছে, এবং আমাদের c এর ভ্যালু কিন্তু এক্ষেত্রে 0, অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি 2t। তোমরা নিশ্চয়ই আগে মনে আছে আমাদের স্লোপ কিন্তু দু ধরনের, একটা হচ্ছে রাইজিং আর একটি হচ্ছে ফলিং। আমাদের যদি এক্ষেত্রে ফলিং স্লোপ থাকতো, অর্থাৎ স্ট্রেট লাইনটি এভাবে না হয়ে এভাবে হতো, তাহলে কিন্তু এটি ফলিং স্লোপ হতো এবং আমাদের m এর মান কিন্তু নেগেটিভ হতো, সেক্ষেত্রে আমরা এখানে -2 পেতাম। যাই হোক, এটা হচ্ছে একটি রাইজিং স্লোপ। তোমরা দেখতেই পাচ্ছ এটি 0 থেকে +4 এ রাইজ করেছে, স্লোপটি রাইজ করেছে, সুতরাং এটি রাইজিং স্লোপ, অর্থাৎ এখানে m এর ভ্যালু হবে পজিটিভ। এখান থেকে আমি ইন্টিগ্রেশন করে আমরা এখানে স্কোয়ার করার পরে আমরা 4 পেয়েছি, 4 একটি কনস্ট্যান্ট টার্ম, তাই কনস্ট্যান্ট টার্মকে আমরা বাইরে নিয়ে আসলাম। আসার পরে এখানে আমরা পেয়েছি t² dt। তাহলে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1, সেই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে পাচ্ছি t টু দি পাওয়ার t² + 1 ডিভাইডেড বাই 2 + 1, অর্থাৎ t³ ডিভাইডেড বাই 3। আর আমাদের বাইরে কনস্ট্যান্ট হিসেবে 4 ছিল, তাহলে 4 টিকে আমরা রেখে দিলাম। আর এখান থেকে আমরা পাচ্ছি এখানে t এর মান যদি আমরা বসাই তাহলে 2 থেকে 0 পর্যন্ত আমরা শুধুমাত্র
2 ভ্যালুটি বসালাম, তাহলে 2 to the power 3 divided by 3, তাহলে এখানে 2 to the power 3 থেকে আমরা পাচ্ছি 8, তাহলে 4 into 8, that means 32 divided by 3। এটি হচ্ছে টোটাল এনার্জি। এরপরে আমরা চলে যাব অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন অফ এ সিগন্যাল। একটি সিগন্যালের অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন। যখনই আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করি তখনই কিন্তু আমাদের টাইমের বিষয়টি চলে আসে। ঠিক যেমনি আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশন। তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশনে টোটাল এরিয়াকে আমরা ডিভাইড করেছিলাম টোটাল টাইম দিয়ে। তাহলে টোটাল এরিয়াকে যখন টোটাল টাইম দিয়ে ডিভাইড করছি তাহলে টাইম একটি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর এই টাইমের বিষয়টি যখন আসে তখন কিন্তু সিগন্যাল দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটি হচ্ছে পিরিয়ডিক এবং একটি হচ্ছে এপিরিয়ডিক। সেম আমরা আগেও দেখেছি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশনের কিন্তু দুটি ইকুয়েশন ছিল, একটি ছিল পিরিয়ডিক সিগন্যালের জন্য, অন্যটি ছিল এপিরিয়ডিক সিগন্যালের জন্য। সবার প্রথমে এখানেও আমরা অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশনে পিরিয়ডিক সিগন্যালের জন্য একটি অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন দেখছি, যেটির মান হচ্ছে 1/T0 ইন্টিগ্রেশন 0 to T0 xt mod square dt। আমরা এখানে একটু যদি লক্ষ্য করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো যে আমাদের অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশনের যে ইকুয়েশনটি ছিল সেখানে কেবলমাত্র মড স্কোয়ার টার্মটি ছিল না, বাকি সকল টার্ম কিন্তু সেম। অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশনে আমরা যে ইকুয়েশন দেখেছি এবং অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশনে আমরা যে ইকুয়েশন দেখছি তার মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে অ্যাভারেজ পাওয়ারে আমরা এখানে মড স্কোয়ার দেখতে পাচ্ছি, যেটি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশনে ছিল না। পরবর্তীতে এখানে আমরা টি নটের সাথে সবাই পরিচিত, টি নট হচ্ছে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। এপিরিয়ডিক সিগন্যাল ক্যালকুলেশনে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমাদের আমরা জানি যে এপিরিয়ডিক সিগন্যালের কোনো আসলে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হয় না, তাই এখানে আমরা কেবলমাত্র টি যে কোনো একটি any instance of time কে আমরা ইনক্লুড করেছি এবং এটি লিমিট t tends to infinity integration t/2 minus t/2 x of t mod square dt। এখানে আমি আর এক্সপ্লেনেশনে গেলাম না, কেননা অ্যাভারেজ ভ্যালুতে আমরা এই একই ইকুয়েশন ব্যবহার করেছি, শুধুমাত্র সেখানে মড স্কোয়ার টার্মটি ছিল না। একইভাবে প্রশ্ন আসে যে পাওয়ার সিগন্যাল হতে হলে একটি সিগন্যালের কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। একটি সিগন্যালকে যদি পাওয়ার সিগন্যাল হতে হয় তাহলে তাকে এই কন্ডিশনটি স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ তার অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু হতে হবে ফাইনাইট, অর্থাৎ 0 এবং ইনফিনিটির মাঝামাঝি হতে হবে পি অ্যাভারেজের ভ্যালু, তবেই সেই সিগন্যালটিকে আমরা পাওয়ার সিগন্যাল বলবো। পাওয়ার সিগন্যালের আমাদের যে এনার্জিটা আছে, অর্থাৎ আমাদের যে টোটাল এনার্জিটা আছে সেটি কিন্তু ইনফাইনাইট হবে। অর্থাৎ একটি পাওয়ার সিগন্যালে আমরা যদি টোটাল এনার্জি ক্যালকুলেট করি, একটু আগে যে ফর্মুলাটি আমি দেখলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত x of t mod square dt, এই ফর্মুলা ব্যবহার করে আমরা যদি একটি পাওয়ার সিগন্যালের টোটাল এনার্জি ক্যালকুলেট করি তাহলে সেই টোটাল এনার্জির ভ্যালু হবে ইনফাইনাইট। এবং আরেকটি কথা ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে পাওয়ার সিগন্যালগুলো ইন জেনারেলি হয় পিরিয়ডিক নেচারের, নট নেসেসারি যে সকল পাওয়ার সিগন্যাল যে পিরিয়ডিক হবে তা নয়, তবে সকল পিরিয়ডিক সিগন্যাল কিন্তু পাওয়ার সিগন্যাল। কি বলেছি? সকল পাওয়ার সিগন্যাল পিরিয়ডিক সিগন্যাল নয়, কিন্তু সকল পিরিয়ডিক সিগন্যাল কিন্তু পাওয়ার সিগন্যাল। তাহলে পিরিয়ডিক হতে হবে পাওয়ার সিগন্যাল হতে হলে, অথবা পিরিয়ডিক হলেই বুঝতে হবে যে সিগন্যালটি পাওয়ার সিগন্যাল, এবং সিগন্যালটি কিন্তু হবে র্যান্ডম নেচারের, তবেই সিগন্যালটিকে আমরা পাওয়ার সিগন্যাল বলবো। এখানে পাওয়ার সিগন্যালের কিছু ফিচার অথবা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম। এবার আমরা অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশনে চলে যাব। এখানে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে এখানে একটি সিগন্যাল দেওয়া আছে x of t। এই সিগন্যালটি দেখেই আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে একটি পিরিয়ডিক সিগন্যাল, কেননা এটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ডেড হয়েছে এবং আমাদের কোশ্চেনে কিন্তু ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড উল্লেখ করে দেওয়া হয়েছে। আমরা সকলেই জানি কেবলমাত্র আমাদের পিরিয়ডিক সিগন্যালেই কেবলমাত্র ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড থাকে, তাহলে এটি যদি টি নট হয় তাহলে এটি অবশ্যই T0/2। তাহলে আমরা এখানে পিরিয়ডিক সিগন্যালের যে অ্যাভারেজ পাওয়ারের যে ইকুয়েশনটি ছিল সেই ইকুয়েশনটি আমরা এখানে ব্যবহার করব। তাহলে অ্যাভারেজ পাওয়ার অফ xt, এই xt সিগন্যালের অ্যাভারেজ পাওয়ারের ইকুয়েশন আমরা জানি 1/T0
0 to t naught xt mod square dt। এখন একইভাবে এই সেম জিনিসটি এখানে দেখানো হয়েছে। এখন আমরা সরাসরি মানে চলে যাব। এখন দেখি আমরা 0 থেকে t naught হচ্ছে আমাদের লিমিট, কিন্তু 0 থেকে t naught by 2 এখানে কিন্তু সিগন্যালের ম্যাগনিটিউড হচ্ছে 0। সুতরাং 0 এর ইন্টিগ্রেশন করার প্রশ্নই আসে না, কেননা 0 এর ইন্টিগ্রেশন আলটিমেটলি 0ই চলে আসবে। কেবলমাত্র আমরা সেই জায়গাতেই ইন্টিগ্রেশন করব, সেই লিমিটেই ইন্টিগ্রেশন করব যেখানে আমাদের ম্যাগনিটিউড হচ্ছে নন জিরো। তাহলে এই জায়গায় অর্থাৎ t naught by 2 থেকে t naught পর্যন্ত আমাদের ম্যাগনিটিউড হচ্ছে a naught, এখানে আমরা ইন্টিগ্রেশন করছি। দ্যাট মিন্স 1 by t naught আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটি হচ্ছে t naught ডিভাইডেড বাই 2 এবং আমাদের আপার লিমিট হচ্ছে t naught এবং এখানে a naught আছে, তাহলে a naught হচ্ছে আমাদের ম্যাগনিটিউড, তাহলে ম্যাগনিটিউড স্কয়ার dt। তাহলে এখানে a naught স্কয়ার একটি কনস্ট্যান্ট টার্ম, এটিকে আমরা বাইরে নিয়ে আসলাম, dt কে ইন্টিগ্রেট করছি, t পেলাম। ইন্টিগ্রেশনে এখন আমাদের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এটি যদি আমরা বসাই, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি a naught স্কয়ার ডিভাইডেড বাই t naught ইনটু t naught ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স a naught স্কয়ার ডিভাইডেড বাই 2। অর্থাৎ এই সিগন্যালটির অ্যাভারেজ পাওয়ারের মান হচ্ছে a naught স্কয়ার ডিভাইডেড বাই 2। এবার আমরা আরো একটি এক্সাম্পলে চলে যাব। এখানে আমাদের একটি সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যালটির সাথে কিন্তু আমরা আগেও পরিচিত, কেননা এই সিগন্যাল দিয়েই কিন্তু আমরা আগে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করেছি। এখন আমরা অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করছি। যাই হোক, এই সিগন্যালকে আমরা দুটি ভাগে ভাগ করে নিব। এই সিগন্যালটি মূলত দুটি সিগন্যাল দিয়ে তৈরি। একটি সিগন্যাল হচ্ছে -2 থেকে 0 পর্যন্ত, এটি হচ্ছে একটি স্ট্রেট লাইন অথবা একটি ট্রায়াঙ্গল যাই বলি না কেন, এবং এখানে আমাদের একটি ইউনিট স্টেপ ফাংশন আছে। এখানে বেসিক্যালি ডট ডট দিয়ে ভালো হতো, ডট ডট দিলে বোঝা যেত যে এটা একটা ইউনিট স্টেপ ফাংশন। যাই হোক, এখানে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সিগন্যালটির ম্যাগনিটিউড কিন্তু 4। এটি একটি স্টেপ ফাংশন কিন্তু ইউনিট নয়, কেননা এটার ম্যাগনিটিউড হচ্ছে 4। তাহলে এই টোটাল সিগন্যালটির আমরা যদি অ্যাভারেজ পাওয়ার বের করতে চাই, তাহলে আলাদা আলাদা ভাবে এই সিগন্যালটি অর্থাৎ x ড্যাশটি এর অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে এবং x ডাবল ড্যাশটি এই সিগন্যালের অ্যাভারেজ পাওয়ার বের করার পরে দুটো অ্যাভারেজ পাওয়ারকে যদি আমরা একত্রিত করি, যোগ করে দিই, তাহলে টোটাল সিগন্যালের অ্যাভারেজ পাওয়ারটি আমরা বের করতে পারবো। সবার প্রথমেই চলে আসি x ড্যাশটি এই সিগন্যালটির অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশনে। তাহলে সিগন্যালটি দেখেই আমরা বুঝতে পারছি সিগন্যালটি মোটেও পিরিয়ডিক সিগন্যাল নয়, সিগন্যালটি হচ্ছে একটি এপিরিয়ডিক সিগন্যাল, কেননা সিগন্যালের রিপিটেশন হয়নি, একটি নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর সিগন্যাল নিজেকে রিপিট করেনি, অর্থাৎ এটি হচ্ছে এপিরিয়ডিক সিগন্যাল। তাহলে অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশনের আমাদের যে এপিরিয়ডিক সিগন্যালের জন্য যে ইকুয়েশনটি ছিল, সেই ইকুয়েশনটি আমরা এখানে বসাবো। p average of x dash t equal to limit t tends to infinity 1 by t integration t by 2 minus t by 2। অর্থাৎ লোয়ার রেঞ্জ হচ্ছে, লোয়ার লিমিট হচ্ছে minus t by 2 আর আপার লিমিট হচ্ছে plus t by 2 x dash t mod square dt। তাহলে এখানে আমরা প্রথমেই রেঞ্জটি ঠিক করে নিই। আমাদের লিমিটের রেঞ্জটি হচ্ছে -2 থেকে 0 পর্যন্ত, আমরা এখানে -2 থেকে 0 উল্লেখ করেছি। আমাদের এখানে x ড্যাশ t এর ম্যাগনিটিউড কিন্তু 4, আমরা ম্যাগনিটিউডটি বসিয়ে দিলাম। তাহলে এখানে 4 স্কয়ার 16 কনস্ট্যান্ট ভ্যালু, এটিকে আমরা বাইরে নিয়ে এসেছি, dt কে ইন্টিগ্রেট করেছি, t পেলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে আমি এখান থেকে পেয়েছি 2। তাহলে এখানে আমি পেলাম 32 ডিভাইডেড বাই t। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের নিচে যে টি আছে সেটি কিন্তু উপরের কোনো ভ্যালুর সাথে, নিউমেরেটরে থাকা কোনো টি এর সাথে ক্যান্সেল আউট হয়ে যায়নি। যেহেতু ক্যান্সেল আউট হয়ে যায়নি, সুতরাং আমাদের এখানে লিমিটের ভ্যালুটি কিন্তু বসাতে হবে, অর্থাৎ ইনফিনিটির মান কিন্তু বসাতে হবে। তাহলে ইনফিনিটির মান যদি আমরা এখানে বসাই, টি এর মান ইনফিনিটি বসাই, তাহলে এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, আমি 0 পেলাম এখানে। তাহলে ফার্স্ট পার্ট অর্থাৎ x ড্যাশ t থেকে আমি p অ্যাভারেজ এর ভ্যালু পেলাম 0। পরবর্তীতে আমি আমাদের যে দ্বিতীয় পার্ট অর্থাৎ x ডাবল ড্যাশ t, এটির যদি p অ্যাভারেজ এর মান আমরা ক্যালকুলেট করতে চাই,
তাহলে একইভাবে দেখতে হবে যে সিগন্যালটি পিরিয়ডিক নাকি এপিরিয়ডিক, কেননা আমাদের অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশনের জন্য দুটি ইকুয়েশন আছে, পিরিয়ডিকের জন্য একটি, এপিরিয়ডিকের জন্য একটি। তাহলে একইভাবে এখানে এই সিগন্যালটিকে আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যালটি রিপিটেড হয়নি, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর পর সিগন্যালে কোনো রিপিটেশন হয়নি, অর্থাৎ এই সিগন্যালের কোনো ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড নেই, অর্থাৎ এটি হচ্ছে একটি এপিরিয়ডিক সিগন্যাল। তাহলে এপিরিয়ডিক সিগন্যালের জন্য আমরা জানি যে আমাদের পি অ্যাভারেজের যে ইকুয়েশনটি আছে সেটি হচ্ছে পি অ্যাভারেজ অফ এক্স ডাবল ড্যাশ টি limit equal to limit t tends to infinity 1 by t integration minus t by 2 to plus t by 2 mod x double dash t square dt। তাহলে এখানে একইভাবে আমি রেঞ্জটি বসিয়ে দেব। রেঞ্জ কত এখানে 0 থেকে আমাদের এটি কিন্তু প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, আমাদের এখানে প্লাস ইনফিনিটির দিকে কিন্তু সিগন্যালটি যাচ্ছে, কিন্তু আমি এখানে প্লাস ইনফিনিটির মান বসাতে পারবো না। কেন পারবো না? কেননা আমাদের লিমিট হচ্ছে মাইনাস টি বাই টু থেকে প্লাস টি বাই টু। তাহলে এই পাশে এদিকে আমি বসাবো মাইনাস টি বাই টু, আর এই পাশে আমি বসাবো প্লাস টি বাই টু। তাহলে মাইনাস টি বাই টু থেকে 0 পর্যন্ত এক্স ডাবল ড্যাশ টি এর ম্যাগনিটিউড কিন্তু 0। তাই মাইনাস টি বাই টু থেকে 0 পর্যন্ত এই লিমিটটি আমরা এক্ষেত্রে ইনক্লুড করব না, কিন্তু 0 থেকে প্লাস টি বাই টু পর্যন্ত এক্ষেত্রে সিগন্যালের ম্যাগনিটিউড কিন্তু 4। তাই আমরা কি করেছি, আমরা 0 থেকে প্লাস টি বাই টু এই ইন্টিগ্রেশনের লিমিটকে কনসিডার করেছি। একইভাবে এখানে আমরা দেখেছি যে সিগন্যালের ম্যাগনিটিউড হচ্ছে 4, তাহলে এই মানটি আমরা এখানে বসিয়ে দিলাম, এই ভ্যালুটি আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা এখানে কনস্ট্যান্ট পার্টকে বাইরে নিয়ে এসেছি, এবং এখন যখন আমরা ইন্টিগ্রেট করছি তাহলে আমরা একটু দেখি যে এখানে t এর ভ্যালু কিন্তু আমি বসিয়েছি t বাই টু, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে t বাই টু বসেছে, অর্থাৎ খুব সহজেই বোঝা যাচ্ছে আমাদের নিউমিরেটরে যেহেতু t আছে সুতরাং ডিনোমিনেটরে t এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, সুতরাং লিমিট বসানোর প্রয়োজন নেই। যেহেতু লিমিট বসানোর প্রয়োজন নেই তাহলে এক্ষেত্রে এখানে ইনফিনিটি আমরা বসাবো না, সুতরাং কখনোই এই পার্টটি 0 হবে না। সরি, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন যেটি আছে x অফ t এর, তার প্রথম পার্ট অর্থাৎ ফার্স্ট পার্টের p অ্যাভারেজের ভ্যালু এসেছিল 0 এবং সেকেন্ড পার্টের p অ্যাভারেজের ভ্যালু এসেছে 8। এখন দুটিকে যদি আমরা অ্যাড করে দেই তাহলে টোটাল সিগন্যালের অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেটেড হলো 8। আমরা আরো একটি এক্সাম্পলে চলে যাব। এখানে আমরা দেখতেই পাচ্ছি এটি একটি স্টেপ ফাংশন যেটির ম্যাগনিটিউড দেওয়া আছে a0। একইভাবে একটু আগে আমরা যেটি করেছি সেটি এখানে করব আমরা। এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের সিগন্যালটি হচ্ছে এপিরিয়ডিক সিগন্যাল। তাহলে এপিরিয়ডিক সিগন্যাল ক্যালকুলেশনে আমরা যেটা করে থাকি, আমাদের যে ফর্মুলা আমরা নিয়েছি সেই ফর্মুলা বসালাম, সিগন্যালটি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্সিস্ট করে, তাই আমরা মাইনাস টি বাই টু এক্ষেত্রে ইনক্লুড করিনি। তাহলে সিগন্যালটি 0 থেকে প্লাস টি বাই টু, এখানে আমাদের প্লাস টি বাই টু আছে, লিমিটের প্লাস টি বাই টু, লিমিটের প্লাস টি বাই টু আছে, তাহলে ইন্টিগ্রেশনটি চেঞ্জ হয়ে গেল 0 থেকে প্লাস টি বাই টু x of t mod square dt। তাহলে এখানে x of t এর ম্যাগনিটিউড হচ্ছে a0, তাহলে a0 স্কয়ার এটি একটি কনস্ট্যান্ট টার্ম, এটিকে আমরা বাইরে নিয়ে এসেছি। এখন t এর মানটি আমরা এখানে বসিয়ে দেই, t এর আপার লিমিট হচ্ছে t বাই টু আর লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে t এর পরিবর্তে t বাই টু বসালাম। তাহলে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি নিউমিরেটরে t আছে, ডিনোমিনেটরে t আছে, t ক্যান্সেল আউট হয়ে যাবে, সুতরাং থাকবে a0 স্কয়ার ডিভাইডেড বাই 2। এখানে আমরা পেয়েছি a0 স্কয়ার ডিভাইডেড বাই 2। একটু লক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমরা ভ্যালু কনসিডার করেছিলাম সেখানে কিন্তু আমাদের a0 স্কয়ারের ভ্যালু আমরা পেয়েছিলাম 16। খেয়াল করে দেখি, যখন এখানে আমরা স্কয়ার করলাম অর্থাৎ এখানে a0 এর মান হচ্ছে 4, তাহলে a0 স্কয়ার এর মান হচ্ছে 16। তাহলে এই 16 কে আমরা যখন বাইরে নিয়ে এসেছি অর্থাৎ এটি হচ্ছে আমার a0 স্কয়ার, রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি 8, অর্থাৎ a0 স্কয়ার ডিভাইডেড বাই 2 অর্থাৎ 16 ডিভাইডেড বাই 2। সুতরাং দুটি ইকুয়েশনের মধ্যে যথেষ্ট মিল আছে, একটিতে আমরা ভ্যালু বসিয়েছি আর একটিতে ভ্যালু বসাইনি। আমরা আরো একটি এক্সপ্রেশনে চলে যাব, এটি আমরা দেখেই বুঝতে পারছি এটি হচ্ছে আমাদের ইউনিট
স্টেপ ফাংশন অথবা স্টেপ ফাংশনের অরিজিনাল ফর্ম এবং রিফ্লেক্টেড ফর্ম, অরিজিনাল ফর্ম এবং রিফ্লেক্টেড ফর্মকে আমরা যদি একসাথে অ্যাড করি তাহলে আমরা এই সিগন্যালটি অর্থাৎ x অফ t এই সিগন্যালটি আমরা পাবো। এখানে আমি লিমিটটি দেখিয়েছি, যারা এর আগের ইকুয়েশনের লিমিট অংশটি বুঝতে পারোনি, লিমিটের ভ্যালু বসানো অংশটি বুঝতে পারোনি, তারা এখান থেকে খুব সুন্দর একটি ধারণা পাবে। দেখো যে এখান থেকে প্রথমেই আমাদের আইডেন্টিফাই করতে হবে যে যেহেতু আমরা অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করছি, প্রথমেই আইডেন্টিফাই করতে হবে সিগন্যালটি কি পিরিয়ডিক নাকি এপিরিয়ডিক। সিগন্যালটি যদি পিরিয়ডিক হয় তাহলে আমাদের ফর্মুলা আলাদা, কিন্তু এখানে x অফ t আমাদের এখানে যে সিগন্যালটি দেওয়া আছে সেটি একটি এপিরিয়ডিক সিগন্যাল। তাহলে এপিরিয়ডিক সিগন্যালের আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে কিন্তু দুটি লিমিট আছে, একটি হচ্ছে -t/2 আর একটি হচ্ছে +t/2। তাহলে সবার প্রথমেই আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে কি করতে পারি, আমরা এই লিমিটটি বসিয়ে নিতে পারি। আমাদের যে গিভেন ইকুয়েশন গিভেন ফিগারটি আছে সেই গিভেন ফিগারে আমরা এই লিমিটটি বসিয়ে নিতে পারি -t/2 থেকে +t/2। আমাদের মাঝখানে 0 আছে, এটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে অরিজিন। তাহলে এই অরিজিন থেকে -t/2 এদিকেও ম্যাগনিটিউড আছে, আবার অরিজিনের এই পাশটায় ডান পাশেও আমাদের কিন্তু ম্যাগনিটিউড আছে a0। তাহলে আমাদের এবার কিন্তু আমরা পুরো লিমিটটা দিব, অর্থাৎ -t/2 থেকে +t/2 এই পুরো রেঞ্জটাই আমরা দিলাম। a0² আমাদের এটি কনস্ট্যান্ট, এটিকে বাইরে নিয়ে এসেছি আমরা। এখন dt কে ইন্টিগ্রেট করেছি, t পেয়েছি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে দুটিকে আমরা যদি অ্যাড করি তাহলে সেক্ষেত্রে আমরা t পাচ্ছি। তাহলে t ক্যান্সেল আউট হয়ে যাবে, লিমিট বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি a0²। অত্যন্ত মজার বিষয় হচ্ছে যে আমরা যদি খুব শর্টকাট ফর্মে, অর্থাৎ আমরা যদি ক্যালকুলেট করি, শর্টকাট ক্যালকুলেশন করতে চাই, খুব সিম্পলি যদি এক নম্বরের জন্য কোনো কোয়েশ্চেন থাকে এবং অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়, অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে কিন্তু এই শর্টকাট মেথডগুলো জানা থাকলে আমরা খুব সহজেই ক্যালকুলেশনটি করতে পারবো। কেননা একটু আগে আমরা যে সিগন্যালটি দেখে এসেছি সেটি কিন্তু হাফ অফ দ্য সিগন্যাল ছিল, এই সিগন্যালের হাফ অফ দ্য সিগন্যাল ছিল, কেননা 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সিগন্যালটি 0 থেকে প্লাস ইনফিনিটি এবং 0 থেকে মাইনাস ইনফিনিটি দুটি পার্টই আছে। তাহলে একটি অংশের রেজাল্ট যদি, হাফ অফ দ্য সিগন্যালের রেজাল্ট যদি a0² ডিভাইডেড বাই 2 হয়, তাহলে অপর অংশটিও যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে, একইভাবে +a0² ডিভাইডেড বাই 2, অর্থাৎ রেজাল্ট হবে a0²। খুব সহজেই আমরা ফিগার দেখেই কিন্তু অ্যাভারেজ পাওয়ার বলে দিতে পারি। আরো একটি ইকুয়েশনে আমরা চলে যাব। এই ইকুয়েশনটি আমাদের, এই ফিগারটি আমাদের অত্যন্ত পরিচিত একটি ফিগার, কেননা এই ফিগার দিয়ে আমরা এর আগে দুটি ম্যাথ সলভ করেছি। সেটি হচ্ছে e⁻−at u অফ t, নেগেটিভ এক্সপোনেনশিয়াল u অফ t আছে, সুতরাং সিগন্যালটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 এবং এটি ডিকেইং সিগন্যাল, এক্সপোনেনশিয়ালি ডিকেইং সিগন্যাল। এখন এই সিগন্যালটির আমরা যদি প্রথমেই আমাদের ক্যালকুলেট করতে হবে সিগন্যালটি কি পিরিয়ডিক নাকি এপিরিয়ডিক। দেখেই বোঝা যাচ্ছে সিগন্যালের শেপ রিপিট হয়নি, সুতরাং সিগন্যালটি হচ্ছে এপিরিয়ডিক সিগন্যাল। এখন এই এপিরিয়ডিক সিগন্যালের আমরা ইকুয়েশন বসাচ্ছি। ইকুয়েশনে x অফ t এর পরিবর্তে আমরা সিগন্যালটির মান বসালাম e⁻−at, ut এর মান হচ্ছে 1 এখানে আছে মাল্টিপ্লাই অবস্থায়। এখন এখানে স্কোয়ার করার পরে আমাদের যে ফিগারটি আসছে সেটি হচ্ছে e⁻−2at। এখন 280 কে e⁻−2at কে ইন্টিগ্রেট করার পরে আমাদের আসছে 1/−280 e⁻−2at। এখন এখানে আমরা যদি ইন্টিগ্রেশনের ভ্যালুটি বসাই, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই, t এর পরিবর্তে একবার t/2 আরেকবার t এর পরিবর্তে 0 বসাই, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে e⁻²a t/2 মাইনাস e⁻0। এখন আমাদের t কিন্তু ক্যান্সেল আউট হয়নি, যেহেতু t ক্যান্সেল আউট হয়নি সুতরাং আমাদের t এর ম্যাগনিটিউড কিন্তু এক্ষেত্রে t এর লিমিট কিন্তু বসাতে হবে। আমাদের লিমিট হচ্ছে t টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ যেখানে আমাদের t আছে সেখানে আমরা ইনফিনিটি বসাবো। তাহলে এখানে আমাদের t এর মান আছে, t আছে, সুতরাং এখানে আমি ইনফিনিটি বসিয়ে দিচ্ছি। এখানে আমি t আছে, t এর ভ্যালু ইনফিনিটি বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি
e to the power minus infinity, e to the power minus infinity equal to আমরা জানি 1 divided by infinity equal to 0, আর এখানে আছে 1 divided by minus 2a, তাহলে 1 divided by minus a minus a plus হয়ে যাচ্ছে, that means 1 divided by 2a divided by infinity, anything divided by infinity equal to 0। তাহলে এখানে এই ইকুয়েশনের এই গ্রাফের জন্য আমরা অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু পাচ্ছি 0। আমরা আরো একটি ক্যালকুলেশনে চলে যাব, সেটি হচ্ছে আমরা এতক্ষণ দেখেছি টোটাল এনার্জি এবং অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন, এবং এখান থেকে আমরা দুটো সিগন্যালের সাথে পরিচিত হয়েছি, একটি হচ্ছে এনার্জি সিগন্যাল এবং একটি হচ্ছে পাওয়ার সিগন্যাল। এবার আমরা আরো একটি সিগন্যালের সাথে পরিচিত হতে চাই, সেটি হচ্ছে neither energy nor power signal, সংক্ষেপে আমরা যেটিকে NENP সিগন্যাল নামে জানি। NENP সিগন্যাল হতে হলে সিগন্যালের ম্যাগনিটিউড যে কোনো সময়ে ইনফিনিটি হতে হবে, অর্থাৎ যে কোনো সময়ে সিগন্যালের ম্যাগনিটিউড যদি ইনফিনিটি হয় তবেই সিগন্যালটিকে আমরা NENP সিগন্যাল বলতে পারবো। এখানে চারটি এক্সাম্পল দেওয়া আছে। x of t equal to t যদি হয় তাহলে সেটি একটি র্যাম্প সিগন্যাল। আমরা একটি র্যাম্প সিগন্যালের সাথে একটি ইউনিট স্টেপ সিগন্যাল মাল্টিপ্লাই করেছি, তাহলে ইউনিট স্টেপ ফাংশনের মান হচ্ছে 1, ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 এর সাথে t মাল্টিপ্লাই করে দিয়েছি, সিম্পলি এটি একটি র্যাম্প ফাংশন, ইউনিট র্যাম্প ফাংশন। দেখেই বুঝতে পারছি এটি লিনিয়ারলি ইনক্রিজ হচ্ছে, তাহলে এটি হচ্ছে লিনিয়ারলি ইনক্রিজ যেহেতু হচ্ছে, তার মানে t এর ভ্যালু যদি কোনো সময় ইনফিনিটি হয়, অর্থাৎ t এর ভ্যালু যখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে, x of t এর ম্যাগনিটিউডও কিন্তু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। আমরা দেখি যখন t এর x এক্সিসে আছে আমার t এবং y এক্সিসে আছে আমার ম্যাগনিটিউড, যখন t এর মান 10 তখন ম্যাগনিটিউডও 10, যখন t এর ভ্যালু 20 তখন ম্যাগনিটিউডও কিন্তু 20, অর্থাৎ যখন t এর মান ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে তখন ম্যাগনিটিউডও কিন্তু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে, অর্থাৎ একটা টাইম ইনস্ট্যান্টে আমাদের ম্যাগনিটিউড হয়ে যাবে ইনফিনিটি, অর্থাৎ সিগন্যালটি হয়ে যাবে NENP সিগন্যাল। ঠিক একইভাবে এখানে আরো একটি সিগন্যাল দেওয়া আছে, এটি হচ্ছে 10 ফাংশন। 10 ফাংশন দেখতেই পাচ্ছ, এই 10 ফাংশন সে আমাদের আপার রেঞ্জ, আমাদের y যে এক্সিস আছে, পজিটিভ y এক্সিস এবং নেগেটিভ y এক্সিস, সেই পজিটিভ y এক্সিস এবং নেগেটিভ y এক্সিসে সে কিন্তু অ্যাপ্রোচ করছে, তার ম্যাগনিটিউড কিন্তু অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে, তার ম্যাগনিটিউড কিন্তু অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটির দিকে, এবং 0, পাই, 2 পাই এই ইনস্ট্যান্ট গুলোতে কেবলমাত্র তার ম্যাগনিটিউড 0 ভ্যালুকে টাচ করছে, কিন্তু এখানে যেমন পাই বাই 2, 3 পাই বাই 2, মাইনাস পাই বাই 2 এই টাইম ইনস্ট্যান্টে কিন্তু ম্যাগনিটিউড হয়ে যাচ্ছে ইনফিনিটি, অর্থাৎ আমাদের NENP সিগন্যালের ডেফিনেশন অনুযায়ী সিগন্যালের ম্যাগনিটিউড যেহেতু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, সুতরাং সিগন্যালটি একটি NENP সিগন্যাল। একইভাবে এখানে আমরা একটি সিগন্যাল দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি একটি প্যারাবোলিক সিগন্যাল। তাহলে প্যারাবোলিক সিগন্যালের যেহেতু t স্কয়ার দেওয়া আছে, অর্থাৎ টাইম যখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে সিগন্যালের ম্যাগনিটিউডও কিন্তু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে, সুতরাং এটিও একটি NENP সিগন্যাল। এখান থেকে আমরা দেখতে পারি x of t equal to 1 by t, তাহলে t এর মান যদি কখনো 0 এর দিকে অ্যাপ্রোচ করে, t এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, 1 divided by 0 equal to আমরা জানি ইনফিনিটি, তাহলে x of t এর মান কিন্তু অর্থাৎ ম্যাগনিটিউড কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ NENP সিগন্যাল। অর্থাৎ NENP সিগন্যালের যে কথাটি আমরা বলেছি যে সিগন্যালটির ম্যাগনিটিউড যদি ইনফিনিটি হয়ে যায় তবেই সেটি হচ্ছে NENP সিগন্যাল। আমরা আরো একটি এক্সাম্পলে চলে যাব, এবার আমরা সিগন্যাল আইডেন্টিফাই করব যে সিগন্যালটি কিরকম সিগন্যাল। যেমন এখানে NENP সিগন্যালের কথা বলা আছে, NENP সিগন্যালে আমরা এখানে চারটি এক্সাম্পল দেখেছি NENP সিগন্যালের, আরো দুটি এক্সাম্পল আমরা এখানে একটু দেখতে চাই। যেমন x of t equal to e to the power t u of t, এরকম একটি এক্সাম্পল আমরা করেছিলাম, তোমরা নিশ্চয়ই মনে আছে, যেখানে e to the power at ছিল, at, তাহলে u of t এর ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে এটি অ্যাপ্রোচ করছে কিন্তু ইনফিনিটির দিকে। আমরা যখন টাইমের ভ্যালু বাড়াবো তখন কিন্তু ম্যাগনিটিউডও বেড়ে যাবে, যেহেতু এটি হচ্ছে পজিটিভ এক্সপোনেনশিয়াল, তাহলে এই সিগন্যালটিও কিন্তু
একটি NENP সিগন্যাল, কেননা এই সিগন্যালের ম্যাগনিটিউড অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে। এবার আমরা এই সিগন্যাল দেখি, এটি হচ্ছে e⁻²t, একই রকম সিগন্যাল। এই সিগন্যাল এবং এই সিগন্যালের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু একটি, সেটি হচ্ছে এখানে u আছে, এখানে u নেই। এখানে u আছে বলেই এই যে রেঞ্জটি দেখতে পাচ্ছ, অর্থাৎ 0 থেকে মাইনাস ইনফিনিটির দিকে এই যে এখানে ভ্যালুটি দেখতে পাচ্ছ এক্সপোনেনশিয়াল ডিকেইং সিগন্যাল, এই রেঞ্জটি কিন্তু এখানে বাদ গেছে, কেননা 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত u এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 দিয়ে এই ম্যাগনিটিউডকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্টেন্ট সিগন্যালের ম্যাগনিটিউড কিন্তু 0 হবে। তাহলে একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি সিগন্যালের ম্যাগনিটিউড অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে, সুতরাং সিগন্যালটি একটি NENP সিগন্যাল। এবার আমরা কিছু সিগন্যাল আইডেন্টিফাই করব। এখন পর্যন্ত যে তিনটি সিগন্যালের সাথে আমরা পরিচিত হয়েছি, এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল এবং NENP সিগন্যাল, এই তিনটি সিগন্যালের সাথে তিনটি সিগন্যালকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেটি হয় যে ইউজুয়ালি কিছু ফিগার দেওয়া থাকে এবং সেই ফিগার থেকে আইডেন্টিফাই করতে হয় যে কোন সিগন্যালটি কি, এই সিগন্যালটি কি এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল নাকি NENP সিগন্যাল। তাহলে সবার প্রথমেই একটি সিগন্যাল হতে পারে এনার্জি অথবা পাওয়ার অথবা NENP সিগন্যাল। তাহলে একটি সিগন্যালকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে সিগন্যালটি এনার্জি, পাওয়ার নাকি NENP সিগন্যাল। তাহলে সেটি আইডেন্টিফাই করার দুটো টেকনিক আছে। এটি হচ্ছে ক্যালকুলেশন করে আইডেন্টিফাই করার টেকনিক, অর্থাৎ এক্ষেত্রে এই টেকনিকগুলো ইউজ করে আমরা ক্যালকুলেশন করে তবেই বলতে পারবো যে সিগন্যালটি এনার্জি নাকি পাওয়ার সিগন্যাল নাকি NENP সিগন্যাল। সবার প্রথমে দেখি, আমরা যদি সিগন্যাল আইডেন্টিফাই করার জন্য পি অ্যাভারেজ ক্যালকুলেট করি, অর্থাৎ একটি গিভেন সিগন্যালের আমরা যদি পি অ্যাভারেজটি বের করি, তাহলে সিগন্যালটির এনার্জি সিগন্যালের মান যদি আমাদের সিগন্যালের পি অ্যাভারেজের ভ্যালু যদি 0 হয় তাহলে সিগন্যালটি একটি এনার্জি সিগন্যাল। আমাদের পি অ্যাভারেজের মান যদি ফাইনাইট হয় তাহলে সিগন্যালটি একটি পাওয়ার সিগন্যাল। তোমাদের নিশ্চয়ই মনে আছে পাওয়ার সিগন্যালের ডেফিনিশনে আমরা বলেছিলাম যে একটি সিগন্যালকে পাওয়ার সিগন্যাল হতে হলে তার পি অ্যাভারেজের ভ্যালু কিন্তু ফাইনাইট হতে হবে, এবং যদি পি অ্যাভারেজের ভ্যালু 0 না হয় কিংবা ফাইনাইট না হয় অর্থাৎ ইনফিনিটি হয় তাহলে কিন্তু সিগন্যালটি হবে NENP সিগন্যাল। তাহলে পি অ্যাভারেজ যদি আমরা ক্যালকুলেট করি, পি অ্যাভারেজের ভ্যালু যদি 0 হয় তাহলে সিগন্যালটি একটি এনার্জি সিগন্যাল, পি অ্যাভারেজের ভ্যালু যদি ফাইনাইট হয় তাহলে সেটি একটি পাওয়ার সিগন্যাল, পি অ্যাভারেজের ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে সিগন্যালটি একটি NENP সিগন্যাল। এবার চলে আসি, সেই সিগন্যালটির আমরা যদি টোটাল এনার্জি ক্যালকুলেট করি তাহলে কিভাবে সিগন্যালকে আইডেন্টিফাই করতে পারবো। টোটাল এনার্জি ক্যালকুলেট করার পরে আমাদের সিগন্যালের টোটাল এনার্জি যদি ফাইনাইট হয় তাহলে চোখ বন্ধ করে সেই সিগন্যালটি হচ্ছে এনার্জি সিগন্যাল। টোটাল এনার্জির ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে সেই সিগন্যালটি হয়ে যাবে পাওয়ার সিগন্যাল, এবং টোটাল এনার্জির ভ্যালু যদি এগেইন ইনফিনিটি হয় তাহলে হয়ে যাবে NENP সিগন্যাল। তাহলে এখানে ইনফিনিটি হওয়ার পসিবিলিটি কিন্তু দুটো সিগন্যালের বেলায় আছে, একটি হচ্ছে পাওয়ার সিগন্যাল এবং একটি হচ্ছে NENP সিগন্যাল। সেক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, আমরা আইডেন্টিফাই করার জন্য কিছু গ্রাফিক্যালি আমরা কিছু ডিস্টিংগুইশ করার কিছু বিষয় আমরা একটু পরেই উল্লেখ করব, যে কিভাবে একটি সিগন্যাল দেখে আমি আইডেন্টিফাই করতে পারি যে সিগন্যালটি কি পাওয়ার সিগন্যাল নাকি NENP সিগন্যাল। চলে আসি সেই সকল ফিচারে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলোতে আমরা সিগন্যালের ক্যালকুলেট করার প্রয়োজন হবে না, অর্থাৎ অ্যাভারেজ পাওয়ার কিংবা টোটাল এনার্জি ক্যালকুলেশনের প্রয়োজন নেই। সিগন্যাল দেখেই আমরা বলে দিতে পারি যে সিগন্যালটি এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল নাকি NENP সিগন্যাল। সবার প্রথমেই আমরা চলে আসব এনার্জি সিগন্যালে। এনার্জি সিগন্যাল একটি ফাইনাইট ডিউরেশন সিগন্যাল হয়। ফাইনাইট ডিউরেশন বলতে একটি টাইম বাউন্ডেড সিগন্যাল। টাইম বাউন্ডেড সিগন্যাল একটি নির্দিষ্ট টাইমের মধ্যে থাকবে, অর্থাৎ টাইম ইনফাইনাইট হতে পারবে না, এবং আমাদের টোটাল এনার্জি যেটি আছে সেটি হতে হবে ফাইনাইট, অর্থাৎ পি অ্যাভারেজের ভ্যালু হবে 0, যদিও এটি আমাদের ক্যালকুলেশন সাপেক্ষ, অর্থাৎ ক্যালকুলেশন করে তবেই আমরা এটি বলতে পারবো। এবং সিগন্যালটি একটি ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল হবে, অর্থাৎ সিগন্যালটি ইনফাইনাইট রেঞ্জের দিকে যেতে পারে। এটিও ওয়ান অফ দ্য এনার্জি সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, কিন্তু এক্ষেত্রে এনার্জি সিগন্যাল হতে হলে তার অ্যামপ্লিটিউডকে হতে হবে ডিক্রিজিং, অর্থাৎ টাইম বাড়ার সাথে সাথে সিগন্যালের অ্যামপ্লিটিউড যদি ডিক্রিজ করতে থাকে, ডিকে করতে থাকে,
তবেই সেই সিগন্যালটি হচ্ছে এনার্জি সিগন্যাল। যদিও সেই সিগন্যালটির এক্সটেনশন কিন্তু ইনফাইনাইট। একটু আগে বলে এসেছি যে এনার্জি সিগন্যাল হতে হলে তাকে ফাইনাইট ডিউরেশন হতে হবে। ফাইনাইট ডিউরেশন ছাড়া অর্থাৎ ইনফাইনাইট ডিউরেশন যদি সিগন্যাল হয়, অর্থাৎ টি যদি ইনফাইনাইট রেঞ্জের দিকে এক্সটেন্ড করে, তাহলে সেই সিগন্যালটিকে এনার্জি সিগন্যাল হতে হলে তার অ্যামপ্লিটিউডকে হতে হবে ডিক্রিজিং নেচারের, অর্থাৎ অ্যামপ্লিটিউডটি টাইম বাড়ার সাথে সাথে অ্যামপ্লিটিউডটি ডিক্রিজ করতে থাকবে। এবং সিগন্যাল দ্যাট ডিকেজ এক্সপোনেনশিয়ালি হ্যাজ ফাইনাইট এনার্জি, তাহলে তার এনার্জিটা ফাইনাইট হবে, টোটাল এনার্জিটা ফাইনাইট হবে, তবেই সেটাকে আমরা বলতে পারবো এনার্জি সিগন্যাল। এরকম একটি এক্সাম্পল ইতিমধ্যে আমরা দেখে এসেছি। পাওয়ার সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স কি? আমরা বলেছি যে সকল পিরিয়ডিক সিগন্যালই কিন্তু পাওয়ার সিগন্যাল। তাহলে একটি পিরিয়ডিক সিগন্যাল দেখলেই আমরা বলে ফেলতে পারবো সেই সিগন্যালটি হচ্ছে পাওয়ার সিগন্যাল। এবং পাওয়ার সিগন্যাল হতে হলে পি অ্যাভারেজের ভ্যালু অবশ্যই হতে হবে ফাইনাইট, এবং ইটির ভ্যালু হতে হবে, অর্থাৎ টোটাল এনার্জির ভ্যালু হতে হবে ইনফিনিটি। যদিও এই দুটি পি অ্যাভারেজ এবং ইটির ভ্যালু ক্যালকুলেশন, এটা কিন্তু ক্যালকুলেশন সাপেক্ষ, এটি আমরা ফিগার দেখেই বুঝে ফেলতে পারবো না। পাওয়ার সিগন্যাল নট লিমিটেড ইন টাইম, অর্থাৎ এনার্জি সিগন্যালে আমরা যেমনটা বলেছি ফাইনাইট ডিউরেশন সিগন্যাল, পাওয়ার সিগন্যাল কিন্তু তা নয়। এটি ফাইনাইট ডিউরেশন নয়, বরং এটি ইনফাইনাইট ডিউরেশন, অর্থাৎ এটি 0 থেকে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, অর্থাৎ টাইম রেঞ্জটি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। এবং এনইএনপি সিগন্যাল আইডেন্টিফাই করা খুবই সহজ তুলনামূলকভাবে, কেননা এর অ্যামপ্লিটিউড একটা না একটা সময় কিন্তু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে, এবং আমাদের যে সিগন্যালের যে এক্সটেনশন সেটা ইনফাইনাইট, যেমনটা আমরা এনার্জি সিগন্যালের ক্ষেত্রে দেখেছি। দেখো এখানে একটি বিষয়, সেটি হচ্ছে এনার্জি সিগন্যালের একটি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছি, সেটি হচ্ছে ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল। এনইএনপি সিগন্যালের ক্ষেত্রেও কিন্তু ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এনার্জি সিগন্যাল হতে হলে এই ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যালের ম্যাগনিটিউডকে হতে হবে ডিক্রিজিং, অর্থাৎ টাইম বাড়ার সাথে সাথে অ্যামপ্লিটিউডকে কমে আসতে হবে। কিন্তু এখানে এনইএনপি সিগন্যালের বেলায় এই এক্সটেন্ডেড ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যালের অ্যামপ্লিটিউড কিন্তু ইনক্রিজিং, অর্থাৎ যত টাইম বাড়াচ্ছি ম্যাগনিটিউডও কিন্তু তত বাড়ছে, এবং একটা সময় যখন টাইম ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করবে, ম্যাগনিটিউডও কিন্তু ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করবে। এবার আমরা সিগন্যাল আইডেন্টিফিকেশনে চলে যাব। আমরা একটু আগে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখেছি সিগন্যাল আইডেন্টিফিকেশনের জন্য, যে ক্রাইটেরিয়া গুলো দেখেছি, সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা সিগন্যালকে আইডেন্টিফাই করব। যেমন এখানে আমরা দেখি x অফ t দেওয়া আছে, এটি 0 থেকে, এখানে যদি -2 কনসিডার করি তাহলে 0 থেকে -2 পর্যন্ত এই সিগন্যাল, এবং এখান থেকে বোঝাই যাচ্ছে এটি একটি লিমিটেড অ্যামপ্লিটিউডের ভ্যালু, অর্থাৎ এটি অ্যামপ্লিটিউডটি ফিক্সড। কিন্তু তাহলে এক্ষেত্রে আমরা অ্যামপ্লিটিউডটি ফিক্সড, সুতরাং এটি এনইএনপি সিগন্যাল হতে পারবে না। আমরা তিনটি কনসিডারেশন করি, তিনটি অপশন কনসিডার করি: এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল, এনইএনপি সিগন্যাল। এনইএনপি সিগন্যাল হতে হলে এটির অ্যামপ্লিটিউড ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করতে হবে, কিন্তু এটির অ্যামপ্লিটিউড কিন্তু ফিক্সড। আমরা দেখতে পাচ্ছি অ্যামপ্লিটিউড এখানে ফিক্সড, এটি ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করছে না, সুতরাং এটি এনইএনপি সিগন্যাল নয়। বাকি থাকলো পাওয়ার সিগন্যাল। পাওয়ার সিগন্যালে আমরা কিন্তু বলে এসেছি not limited in time, এটি পিরিয়ডিকও নয়, এটি পিরিয়ডিক সিগন্যালও নয়, এবং এটি আনলিমিটেড সিগন্যালও নয়, অর্থাৎ এটি টাইম এক্সিস কিন্তু আনলিমিটেড নয়, ইনফাইনাইট রেঞ্জে যাচ্ছে না, সুতরাং এটি একটি পাওয়ার সিগন্যালও হতে পারবে না, এনইএনপি সিগন্যালও হতে পারবে না, পাওয়ার সিগন্যালও হতে পারবে না। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো এনার্জি সিগন্যাল। আর এনার্জি সিগন্যাল, যে এই সিগন্যালটি এক্স অফ টি যে একটি এনার্জি সিগন্যাল, সেটি আরো ভালোভাবে বোঝা যায় যদি আমরা এই ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করি। ফাইনাইট ডিউরেশন সিগন্যাল কিন্তু এনার্জি সিগন্যাল। দেখি আমরা, এই সিগন্যালটি কিন্তু একটি ফাইনাইট ডিউরেশন সিগন্যাল, এবং এটি অ্যামপ্লিটিউডও কিন্তু ফাইনাইট, তাহলে এটি একটি এনার্জি সিগন্যাল। এই সিগন্যালটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখি এটি একটি ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল। সিগন্যালটি এখানে ইনফাইনাইট ডিরেকশনের দিকে যাচ্ছে, এখানে ডট ডট দিয়ে বোঝালে আরো ভালো হতো। এখানে সিগন্যালটি ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করছে, এটি একটি ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল। এক্ষেত্রে দুটি সিগন্যাল কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করে: ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল, ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল। অর্থাৎ এই সিগন্যালটি হতে পারে একটি এনার্জি সিগন্যাল, অথবা হতে পারে একটি এনইএনপি সিগন্যাল। তাহলে এনইএনপি সিগন্যাল হতে হলে সিগন্যালের অ্যামপ্লিটিউড কিন্তু ইনক্রিজিং হতে হবে, অর্থাৎ
টাইম যত বাড়াবো সিগন্যালের অ্যামপ্লিটিউড কিন্তু তত বাড়তে হবে, এখানে কিন্তু তা হয়নি। এখানে কি হয়েছে, আমি টাইম যত বাড়িয়েছি সিগন্যালের ম্যাগনিটিউড কিন্তু তত কমেছে, অর্থাৎ এটি এনার্জি সিগন্যালের এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, অর্থাৎ এটি হচ্ছে একটি এনার্জি সিগন্যাল। আরো একটি সিগন্যাল আমরা দেখি, এই সিগন্যাল দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করেছি, এটিও একটি টাইম বাউন্ডেড সিগন্যাল, অর্থাৎ এটি ফাইনাইট ডিউরেশন সিগন্যাল, এটির অ্যামপ্লিটিউডও ফাইনাইট, সুতরাং এটি এনইএনপি সিগন্যাল হতে পারে না, এটি টাইম ইন আনলিমিটেড নয়, ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল নয়, বরং এটি ফাইনাইট ডিউরেশন সিগন্যাল, তাই এটি এনইএনপি সিগন্যাল হতে পারবে না, পাওয়ার সিগন্যাল হতে পারবে না, কেননা এটি পিরিয়ডিক সিগন্যাল নয় এবং এটি টাইম আনলিমিটেড নয়, ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল নয়। তাহলে বাকি থাকলো একমাত্র এনার্জি সিগন্যাল, এবং যেহেতু এনার্জি সিগন্যাল একটি ফাইনাইট ডিউরেশন সিগন্যাল, সুতরাং x অফ t একটি এনার্জি সিগন্যাল। পরবর্তীতে আমরা আরেকটি সিগন্যাল দেখতে পাচ্ছি, এই সিগন্যাল ম্যাক্স একটি রেঞ্জ থেকে, অর্থাৎ আমি যদি এটিকে 1 অথবা 2 কনসিডার করি তাহলে এটির ম্যাগনিটিউড কিন্তু ফিক্সড, এটির ম্যাগনিটিউড কিন্তু ফিক্সড, এখানেও কিন্তু ম্যাগনিটিউড ফিক্সড ছিল, কিন্তু টাইমটা কিন্তু ফিক্সড না, টাইম কিন্তু এক্সটেন্ডেড হচ্ছে ইনফাইনাইটের দিকে, এখানে ম্যাগনিটিউড ফিক্সড কিন্তু টাইম কিন্তু অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে, ঠিক আছে, তাহলে ইনফাইনাইট এক্সটেনশন ছিল, এখানে টাইম, এখানে অ্যামপ্লিটিউড ফিক্সড, এখানে অ্যামপ্লিটিউড ফিক্সড, এখানেও কিন্তু অ্যামপ্লিটিউডটি ফিক্সড, তাহলে এটি এনইএনপি সিগন্যাল হতে পারে না, কারণ এনইএনপি সিগন্যাল হতে হলে ম্যাগনিটিউডটি ইনফিনিটির দিকে যেতে হবে, কিন্তু এখানে ম্যাগনিটিউড ইনফিনিটির দিকে যাচ্ছে না, সুতরাং এটি এনইএনপি সিগন্যাল নয়। তাহলে কি এটি পাওয়ার সিগন্যাল? পাওয়ার সিগন্যাল হতে হলে এটি টাইম কিন্তু ইনফাইনাইট দিকে যেতে হবে, এটি টাইম কিন্তু আনলিমিটেড, আনবাউন্ডেড। এখানে একমাত্র যে ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমি সিগন্যালটিকে পাওয়ার সিগন্যাল এবং এনার্জি সিগন্যাল থেকে ডিস্টিংগুইশ করতে পারি সেটি হচ্ছে, পাওয়ার সিগন্যাল একটি ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল, এটিও একটি ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল, 0 থেকে প্লাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। এনার্জি সিগন্যালও একটি ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল। একমাত্র যে ক্যারেক্টারিস্টিক্সটি এটিকে এনার্জি সিগন্যাল হিসেবে আইডেন্টিফাই করছে সেটি হচ্ছে ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল যার অ্যামপ্লিটিউড ডিক্রিজিং হবে, অর্থাৎ টাইম যত বাড়াবো সিগন্যালের অ্যামপ্লিটিউড তত কমতে থাকবে, তাহলেই সেটিকে আমরা এনার্জি সিগন্যাল বলতে পারবো। আরো একটি এক্সাম্পলে চলে যাব, আরো কিছু এক্সাম্পল, যেমন এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে আমাদের পজিটিভ ওয়াই এক্সিস এবং নেগেটিভ ওয়াই এক্সিসে দুটি এক্সিসেই কিন্তু আমাদের ম্যাগনিটিউড ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করছে, ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে এটি হচ্ছে এনইএনপি সিগন্যাল। এই সিগন্যালটি যদি আমরা নেচার অথবা ট্রেন্ডটি ফলো করি তাহলে দেখব যে আমরা যদি এখানে একটি কার্ভ আঁকি তাহলে সেই কার্ভটি কিসে যাচ্ছে, বড় ভ্যালু থেকে শুরু হয়েছিল, একটি ফিক্সড ভ্যালু থেকে শুরু হয়েছিল, এবং যতই আমি টাইম বাড়াচ্ছি ম্যাগনিটিউড কি হচ্ছে, ক্রমে ডিক্রিজিং, তাহলে অ্যামপ্লিটিউড যেহেতু ডিক্রিজিং সুতরাং এটি একটি এনার্জি সিগন্যাল। পরবর্তীতে আমরা আরো একটি সিগন্যাল দেখব, সেটি হচ্ছে এই সিগন্যালে দেখেন এটি কিন্তু টাইম বাউন্ডেড নয়, টাইম আনবাউন্ডেড, অর্থাৎ ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল। এখন ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল হলে কি হয়, প্রথমত আমরা চয়েসে অপশনে আসি সিগন্যালটি কি এনইএনপি সিগন্যাল কিনা, এনইএনপি সিগন্যাল হলে ম্যাগনিটিউড ইনফিনিটির দিকে যেত, এটির ম্যাগনিটিউড কিন্তু পজিটিভ ওয়াই এক্সিস এবং নেগেটিভ ওয়াই এক্সিস, অর্থাৎ একটি প্লাস ভ্যালু আছে একটি মাইনাস ভ্যালু আছে, এটির অ্যামপ্লিটিউড কিন্তু নেগেটিভ ইনফিনিট হয়নি, সুতরাং এটি একটি এনইএনপি সিগন্যাল হতে পারে না। তাহলে এটি কি পাওয়ার সিগন্যাল নাকি এনার্জি সিগন্যাল? পাওয়ার এবং এনার্জি সিগন্যাল দু জায়গায় বলা আছে যে ইনফাইনাইট এক্সটেনশন, দেখি আমরা এটি 0 থেকে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, 0 থেকে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, সুতরাং এটি ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল, তার মানে এটি এনার্জি সিগন্যালও হতে পারে অথবা পাওয়ার সিগন্যালও হতে পারে। কিন্তু এনার্জি সিগন্যালে আমরা ইতিমধ্যে বলে এসেছি যে যদি ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল হয় তবে তার অ্যামপ্লিটিউড অবশ্যই ডিক্রিজিং নেচারের হতে হবে, কিন্তু এখানে অ্যামপ্লিটিউড কিন্তু ডিক্রিজিং নেচারের নয়, অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট, অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট, সুতরাং এটি একটি অ্যাভারেজ, এটি একটি পাওয়ার সিগন্যাল। পরবর্তীতে আমরা যদি এই সিগন্যালের দিকে একটু কনসেন্ট্রেট করি তাহলে এই সিগন্যালে যত আমি টাইম বাড়াচ্ছি সিগন্যালের টেন্ডেন্সি কি দেখছি, সিগন্যালের অ্যামপ্লিটিউড যত আমি টাইম বাড়াচ্ছি সিগন্যালের অ্যামপ্লিটিউড কিন্তু বাড়ছে, অর্থাৎ যখন টাইম ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করবে তখন ম্যাগনিটিউডও কিন্তু ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করবে, সুতরাং এটি একটি এনইএনপি
সিগন্যাল। আমরা আরো দুটি এক্সাম্পল দেখে আজকে লেকচার শেষ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কোসাইন দেওয়া আছে, কস ওয়েভ দেওয়া আছে। তাহলে কস ওয়েভ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ডেড থাকে এবং এটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি পিরিয়ডিক সিগন্যাল। তাহলে পিরিয়ডিক সিগন্যাল হলে চোখ বন্ধ করে সেটি একটি পাওয়ার সিগন্যাল। পিরিয়ডিক, অল পিরিয়ডিক সিগন্যালস আর পাওয়ার সিগন্যাল। তাহলে এটি একটি পাওয়ার সিগন্যাল যেহেতু এটি টাইম লিমিটেড নয় এবং আমরা লিখে দিতে পারি এন্ড পিরিয়ডিক। হ্যাঁ, পিরিয়ডিক। সুতরাং এটি একটি পাওয়ার সিগন্যাল। কিন্তু এখানে আরো একটি বিষয় আছে। এই সিগন্যালটি পিরিয়ডিক বলে পাওয়ার সিগন্যাল যদি হয় তাহলে এই সিগন্যালটিও তো পিরিয়ডিক, কেননা সে পাই, 2 পাই, 0 পাই, 2 পাই একটি নির্দিষ্ট রেঞ্জ পরে পরে, অর্থাৎ পাই ডিস্টেন্স পরে পরে কিন্তু পাই টাইম পিরিয়ড পর পর কিন্তু সে 0 হচ্ছে এবং একই শেপ সে রিপিট করছে। সুতরাং এটি একটি পিরিয়ডিক সিগন্যাল। আর পিরিয়ডিক সিগন্যাল মানেই কিন্তু আমরা বলেছি পাওয়ার সিগন্যাল। এখন এখানে আরো একটি জিনিস চিন্তা করতে হবে, সেটি হচ্ছে ম্যাগনিটিউড। এখানে যেরকম দেখেছি আমাদের কস সাইনের ভ্যালু +1 থেকে -1 পর্যন্ত ভ্যারি করতে পারে, এর বেশি কিন্তু হয় না। অর্থাৎ এর ভ্যালু কিন্তু ইনফাইনাইট ডিরেকশনে, ইনফাইনাইটের দিকে অ্যাপ্রোচ করে না। কিন্তু এই সিগন্যাল অর্থাৎ 10t এটি একটি পিরিয়ডিক সিগন্যাল নিঃসন্দেহে, কিন্তু এর ম্যাগনিটিউড কিন্তু অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে। সুতরাং এটি পিরিয়ডিক সিগন্যাল হওয়া সত্ত্বেও যেহেতু এর অ্যামপ্লিটিউড ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করছে, সুতরাং এটি একটি NENP সিগন্যাল। আজকে আমরা মূলত টোটাল এনার্জি এবং অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন দেখেছি এবং নতুন একটি সিগন্যাল অর্থাৎ NENP সিগন্যালের সাথে পরিচিত হয়েছি এবং কিছু সিগন্যাল আইডেন্টিফাই করেছি, এনার্জি, পাওয়ার অথবা NENP সিগন্যাল হিসেবে সিগন্যালদেরকে আইডেন্টিফাই করেছি। আজকের লেকচার মূলত এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরো বেশ কিছু টপিক নিয়ে কিছু ভিডিও তৈরি করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা আজকের লেকচারটি বুঝতে পেরেছো। কেউ যদি এই লেকচারের কোনো অংশ না বুঝতে পারো প্লিজ আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাদের যে অংশটি বুঝতে পারোনি সেই অংশ প্রয়োজনে আবার রিপিট করব। অর্থাৎ পরের লেকচারে যাবার আগে তোমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আলোচনা করে পরবর্তীতে আমরা নতুন লেকচারে যাব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ।